25-এর রেজলিউশন পশ্চিমবাংলায় কি হওয়া উচিত? তাহলে নতুন একটা রাজনৈতিক দল, যে নতুন রাজনৈতিক দল কম্প্রোমাইজ কোনো লেভেলে করবে না। যেমন করে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছিলেন একটা দল তৈরি করতে, কারণ তৃণমূল কংগ্রেস, কারণ তার আগে তুমি ইতিহাস যদি ভালো করে দেখো তাহলে বারবার দিল্লিতে যে সরকার কংগ্রেস চালিয়েছে তাতে বামেদের সঙ্গে নিয়ে চালিয়েছে, ফলে রাজ্য স্তরে বামেদেরকে সরানোর ক্ষমতা কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের ছিল না। ফলে বাম এবং কংগ্রেসের মধ্যে একটা সমঝোতার ফলে রাজ্যে পরিবর্তন আটকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বের করে এনে তৃণমূল কংগ্রেস তৈরি করে ক্ষমতায় পরিবর্তন আনেন। ঠিক একইভাবে এই সেটিং এর থেকে যদি বেরিয়ে আসতে হয়, নতুন ভাবনা নতুন চিন্তা নিয়ে একটা রাজনৈতিক দল চাই, যারা কম্প্রোমাইজের বাইরে গিয়ে পশ্চিমবাংলার জন্য একটা গণতান্ত্রিক পরিসরের কাজ করতে পারে, একটা নতুন বিকল্প ভাবতে পারে, নতুন উন্নয়নের প্রশ্ন আনতে পারে। মানুষ জানে যে পিঠে পিঠে অত্যাচারের কাহিনী, পিঠে মহিলাদের উপর অত্যাচারের কাহিনী, মানে 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 এই পিঠেরটা নিয়ে তৃণমূল সমালোচিত হয়েছিল সারা পৃথিবী জুড়ে। হ্যাঁ, ফলে সেটাকে তুচ্ছ করে দাও, তাচ্ছিল্য করে দাও। দেখো, রাজনীতিবিদদের কাছে সংবেদনশীলতা আমরা আশাও করি না। দেখুন, মহিলা হলেই, মহিলা মুখ্যমন্ত্রী হলেই যে তিনি সংবেদনশীল হবেন এর কোনো কথা নয়। যতক্ষণ পর্যন্ত তুমি আমার লোক ততক্ষণ পর্যন্ত সংবেদনশীল। বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুষ্টু লোকদের কথা। সত্যি তো এক সময় মনে পড়ে যে উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা দুষ্টু লোক ভ্যানি সেই সব বলে একজন বামপন্থী নেতাকে বহু বছর জেলে থাকতে হয়েছিল। তার বাইরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা নেত্রীরা যদি সত্যি দুষ্টু লোকদের আমাদের চিনিয়ে দিতে পারেন, তাহলে সামনের বছরে আমাদেরও রাজনীতি চেনা, আমাদেরও উন্নয়ন চেনা, আমাদেরও সত্যিকারের একটা সুস্থ পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ চেনা, এটার খুব সুবিধা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অস্বীকারের রাজনীতি করেন তখন সাধারণত ব্যঙ্গাত্মক ভঙ্গি নেয়। উনি ঠিক যেটা উনাকে দিয়ে সমালোচনা করা হয় ওটাকেই উনি বারবার সামনে আনেন, এনে ওটাকে তাচ্ছিল্য করেন, তুচ্ছ করে দেন। এটা কিন্তু আমি বলছি একটা পলিটিক্স আর্ট। অনুব্রত মণ্ডল কেন ছাড়া জানো? তার বিরুদ্ধে যে চার্জশিটটা করবে তার বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট হয়নি, আজকের দিনে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট হয়নি। এই সময়কে যদি দেয় আমি ড্যাম শিওর একদিনের মধ্যে করে দিবে। ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনা যেন ঘটেই নি এরম ভান করলেন রাজনীতির মানুষেরা। তার কারণটা হচ্ছে, আপনি যদি আজকের দিনে দেখেন আমাদের কিন্তু লোকজন খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। অর্থাৎ আজকের রাজনীতিতে আজকে যে ঘটনাগুলো ঘটলো, তারপর ধরুন একটা নির্বাচন হলো এবং নির্বাচনের ক্ষেত্রে হ্যাঁ এটা তো মানতেই হবে যে বাঙালিদের যে নির্বাচন সেই নির্বাচনে মানুষ মহানন্দে গণতান্ত্রিক উপায়ে ভোট দিচ্ছে এমনটা নয়, কিন্তু তা সত্ত্বেও হয়তো নির্বাচনী ফলাফলে এরপর দেখা যাবে যে ওই সন্দেশখালী অঞ্চলে ভোট হলেই হয়তো হলো এবং তৃণমূল কংগ্রেস জিতে গেল। এই যে জায়গাটা, অর্থাৎ মানুষের ভুলে যাওয়া, ভুলে থাকা এবং সেই ভুলে যাওয়ানো মানুষকে, অর্থাৎ এই যে অস্বীকারের রাজনীতির কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এত কথা বলেন, তিনি কেন মহিলাদের নির্যাতনের কথা শুনেও যাচ্ছেন না, উল্টো ভিড়িয়ে তৈরি করে দিয়ে মিথ্যে প্রমাণ করার চেষ্টা বেশি ব্যস্ত থাকতেন তারা। এই প্রশ্নটা আসছিল বারবার যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নেই, মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি লোকসভা নির্বাচনের প্রচারেও তিনি জিততে পারেননি। ফলে তার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো সময় যাচ্ছে। একটি মাসের দুটো পক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা শুক্লপক্ষ। এই কারণে শুক্লপক্ষ আরজি করের ঘটনার কে তিনি মিটিগেট করেছেন, বাই ইলেকশন 6টাতে জয়ী হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্তৃত্ব ছিল সেটাকে খর্ব করে একক কর্তৃত্ব প্রাধান্য তৈরি করেছেন প্রশাসন এবং দলের মধ্যে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে এটা হলো উপযুক্ত সময়, যে এই যে যাচ্ছি না অন্তত গিয়ে কানেক্টিভিটি তৈরি করা। কিন্তু কানেক্টিভিটি তৈরি করতে গিয়ে তিনি নতুন করে রাজনৈতিক বিপদ যেটা ডেকে আনলেন সেটা হলো যে অতীতের যে অন্যায় অবিচার অত্যাচার তিনি ভুলে যেতে পারেন। তিনি নিজে বলছেন যে আমি ভুলে গেছি, আপনারাও ভুলে যান। কিন্তু কি করে মানুষ ভুলবে যে মহিলারা নির্যাতিত হয়েছেন? কি করে মানুষ ভুলবে যে মানুষের জমি চলে গেছিল? কি করে মানুষ ভুলবে যে একটা খেলার মাঠ শাহজাহানের নামে হয়েছিল? কি করে মানুষ ভুলবে যে তার ক্ষেত জমি চিংড়ি চাষের জন্য দখল করা হয়েছিল, এবং শিবু হাজরা থেকে শুরু করে একের পর এক বাহিনী, উত্তম দাস, তারা কিভাবে মানুষের উপর নির্যাতন নেমেছিল? মানুষ এত সহজে ভুলতে পারে নাকি? মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল হলো যে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার দিয়ে এগুলোকে মিটিগেট করে নেওয়া। যে কোম্পানির মানি লন্ডারিং এর জন্য তার একজন অধস্তন কর্মচারী জেলে এখন আছে, যা কালকে তার অসুস্থতার খবরও তুমি জানো, তার মালিক বাইরে কি করে হয়? অরবিন্দ কেজরিওয়াল বলেছে 18,000 টাকা করে মাসে ভাতা দেওয়া হতে পারে
হিন্দু মন্দিরের পুরোহিত এবং শিখ গুরুদুয়ারার গ্রন্থীদের। সুতরাং এই যে ভাতার রাজনীতি, পুরোহিত সংক্রান্ত তাদের যে সুবিধে দেওয়ার রাজনীতি পশ্চিমবঙ্গে, ইমামদের সুবিধে দেওয়ার রাজনীতি, অর্থাৎ সুবিধে শুধু মানুষের দারিদ্র্যের নিয়ে নয়, সুবিধে ধর্মভিত্তিক হয়ে যাচ্ছে। দেখো, রাজনীতিতে দুটো তিনটে জিনিস চলে। একটা হলো মিথ্যের জায়গা, যেটা আমি বারবার বলছি। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমার পুলিশ প্রশাসনকে ব্যবহার করা। ধরো কালকে যে লোক এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, বিশেষ করে আমি বলবো, সেখানে পরিষ্কার মানে বসিরহাট সাব ডিভিশনের বিভিন্ন অঞ্চল থেকে লোক এনেছিল এবং পুলিশ প্রশাসনের জায়গা থেকে লোক আনা হয়েছিল। এবং এই প্রশ্নটা আসছে গতকালের সভা, আজকের সভাটা শুভেন্দু রাজনৈতিক সভা করেছে, বিজেপির সভা করেছে, কিন্তু গতকালের সভাটা ছিল প্রশাসনিক সভা। এবং সেই প্রশাসনিক সভায় সিপিআইএম কে মানে যেভাবে সমালোচনা করেছে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়, সমালোচনা মানে একদম খুব খারাপ, নরকঙ্কালের দল বলেছে বিজেপিকে। আমার প্রশ্ন হচ্ছে যে অশোক স্তম্ভের আয়োজিত মানে একটা সরকারি সভার মধ্যে রাজনৈতিক বক্তব্য রাখা যায়? তোমার আমার ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে প্রশাসনিক সভা করছেন, অথচ মানে বামেদেরকে তুলোধনা করছেন রাজনৈতিকভাবে, বিজেপিকে তুলোধনা করছেন। মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে তিনি ছিলেন নাকি তিনি তৃণমূল নেত্রী হিসেবে ছিলেন? মানে এই প্রশ্নটা কিন্তু বারবার আমি বলছি, পশ্চিমবাংলায় কোনো লয়ার কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করছে না যে তোমার আমার ট্যাক্সের টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভাতে কি করে রাজনৈতিক বক্তব্য রাখেন, বা নবান্নেতে বসে তিনি কি করে অন্য রাজনৈতিক দল সম্পর্কে কুৎসা করেন। ফলে এই প্রশ্নটা কিন্তু আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে রিট পিটিশনের আন্ডারে আসার সুযোগ আছে, এবং সেখানে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে যে তিনি পদের অপব্যবহার করছেন। তার মানে আমি আবারও বলছি, একজন তৃণমূল নেত্রী হিসেবে 100টা সমালোচনা করার অধিকার আছে, যে কোনো রাজনৈতিক দল সম্পর্কে বক্তব্য রাখার অধিকার আছে, সমালোচনা করার অধিকার আছে, কিন্তু ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে যখন কোনো প্রশাসনিক সভা হচ্ছে, ডিএমএসপিদেরকে ব্যবহার করে, সেই ডিএমএসপিদেরকে বসিয়ে রেখে তিনি যেভাবে বামেদেরকে সমালোচনা করছেন, রাজনৈতিক সমালোচনা করছেন বা অন্য রাজনৈতিক করছেন, এটা কিন্তু কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস বলে আমি মনে করি। বছরকে বছর উনি করছেন, কিন্তু আমাদের একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নেই যিনি কলকাতা হাইকোর্টে গিয়ে একটু মানে কড়া নড়াবেন যে এটা মুখ্যমন্ত্রী আদতেও করতে পারেন। সেটা তো আমরা আগেই আলোচনা করেছি, পশ্চিমবঙ্গে প্রশাসনিক আর রাজনৈতিক সভা তো ডিস্টিংগুইশ করা যায় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় করেনটা কি, সেটা হচ্ছে তিনি কি কি কাজ করেছেন সেগুলো বলেন, আর তার সঙ্গে প্রশাসনের লোকজনদের ব্যাপক সমালোচনা করেন, যার মাধ্যমে তিনি বিরোধী স্পেসটাও দখল করে নিতে পারেন। ফলে প্রত্যেকটি প্রশাসনিক সভায় একজন রাজনৈতিক নেত্রী, তার একটি রাজনৈতিক ভাবনা থাকবে এবং সেভাবেই তিনি ব্যবহার করেন। বিশ্বনাথ দা আমায় ট্রান্সলেশন করতে বলেছেন, আমি বিশ্বনাথ দাকে বলবো, বিশ্বনাথ দা আপনি যাদের কথা বলছেন, শুভেন্দু অধিকারী বা অধীর চৌধুরী সত্যিই বড় নেতা, তার বদলে আপনি দলটা খুললে কিন্তু হয়তো পশ্চিমবঙ্গের বেশি মানুষ আপনার পেছনে আসতো। তবে না, অন আ সিরিয়াস নোট, সামনেই আরেকটা বিধানসভা আসছে দিল্লির, এবং সেখানে লড়াই করবে আম আদমি পার্টি। যদি মনে পড়ে সেই 2012 সালের কথা, যখন ঝড়ের মতো মানুষ ন্যায়ের পক্ষে একটা আন্দোলন শুরু করেছিল, এবং সেই জায়গায় কিন্তু একটা দল সৃষ্টি হয়েছিল দিল্লিতে, যে দল পাঞ্জাবে ক্ষমতা এখন দখল করেছে, কিন্তু দিনের শেষে আবার দেখুন তাদের বিভিন্ন নেতা মন্ত্রী সেই দুর্নীতির দায়ে জেলে। ফলে তৃতীয় বিশ্বের যে সংসদীয় গণতন্ত্রের পরিস্থিতি, তাতে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এই বাদ দিয়ে রাজনৈতিক দল কতটা হতে পারে সে বিচার বিশ্বনাথ দা অনেক গভীরভাবে বলতে পারবেন। কিন্তু মোটের ওপর আমরা একটু আশা রেখি, নতুন বছর শুরু করি, 2025-এ নতুন দল আসুক, নতুন রাজনীতির ভাবনা আসুক, খুব দরকার হলে পুরনো বোতলে নতুন মদ আসুক, রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে বদলে নিক নিজেদের, সত্যিকারের একটা ভালো পশ্চিমবঙ্গ, সত্যিকারের একটা সুন্দর ভারতবর্ষ, সব মিলিয়ে আগামী দিনে একটা স্বপ্নের রাজনীতি ভাবতে তো কোনো ক্ষতি নেই। স্বপ্নে যখন খিচুড়ি রাঁধবো তখন বেশি করে ঘি দেবো না কেন? ফলে আগামী দিনে 2025 এবং সামনের দিনগুলোতে নতুন একটা রাজনীতির স্বপ্ন আমরা দেখি। দেখো, আমি 25-এর আমি বলবো রেজলিউশন, তুমি যদি আমায় বলো, আমি ছাত্রদের উপর অনেকটা নির্ভর করব। এই পশ্চিমবাংলায় ছাত্ররা গত 10 বছরের নির্বাচনের মানে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে পারছে না। পশ্চিমবাংলাতে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছাত্ররা রাজনীতি করতে পারছে না, কারণ তাদের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে দিয়েছে শাসক দল। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্র রাজনীতি করে যোগমায়া কলেজ থেকে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন তারই পরবর্তী প্রজন্মকে তিনি রাজনীতির আঙ্গিনা থেকে বাইরে রেখেছেন। আমি মুখ্যমন্ত্রী হব, তুমি আমার ফলোয়ার হবে, মানে তুমি আমার জনসভায় যাবে, এই তো গল্পটা। এক্স্যাক্ট তাই। মানে আমার প্রশ্ন হচ্ছে, ছাত্রদের কাছে আমার বিরাট প্রত্যাশা যে ইয়ং জেনারেশন যদি সত্যি মানে মানে এই এগিয়ে আসে এবং তারা যদি সত্যি পরিবর্তনের একটা ডাক দেয়, সেখান থেকে একটা নতুন দল আসতে পারে। দেখো, হয়তো বাংলাদেশে পজিটিভ অর্থে আসেনি মৌলবাদীরা ক্ষমতা এসে, কিন্তু মানে অন্তত পক্ষে ছাত্ররা তো একটা পথ দেখিয়েছিল
জগদ্দল পাথরের মতন বসে থাকা হাসিনা সরকারের পরিবর্তন এনেছিল, যদিও পরবর্তী সময় সেটা মৌলবাদীরা দখল করে নিয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় আমি বিশ্বাস রাখি যে এই অল্প বয়সী যুবক যুবতীরা যাদের চাকরি নেই, যাদের সামনে কোনো শিল্প নেই, যাদের সঠিক শিক্ষা নেই পশ্চিমবাংলায়, কোনো মানে গরিব ঘরের ছেলে মেয়েগুলো প্রায় যে স্কুলগুলোতে যাচ্ছে, মানে সরকারি প্রাইমারি স্কুলগুলো যাচ্ছে, সেখানে শিক্ষক নেই, সেখানে চক নেই, ডাস্টার নেই, তুমি জানো। এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিক মতন একটা স্মার্ট ক্লাসরুম পর্যন্ত নেই। ফলে এইরকম অবস্থায় মানে যারা বঞ্চিত হচ্ছে, শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে, এই আধুনিক শিক্ষা মানে ব্যবস্থা চালু হওয়ার পরেও আমি যেভাবে দেখছি পশ্চিমবাংলাতে শিক্ষার উপর ভিত্তি করে হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস ক্লাস তৈরি হচ্ছে। অর্থাৎ যাদের পয়সা আছে তারা বড় বড় ইনস্টিটিউশনে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তারা ডিপিএস এর মতন স্কুলে যাচ্ছে, বড় বড় স্কুলে যাচ্ছে। কিন্তু আর বাদ বাকি তোমার আমার সাধারণ পরিবারের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালার, মানে মজুরের লোকরা, তারা যে সমস্ত স্কুলে যাচ্ছে সেখানে টিচার নেই, শিক্ষার পরিকাঠামো নেই। ফলে সেই রকম বৈষম্যের জায়গা থেকে আমি বলছি, একদিন যখন হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস এর লড়াইয়ে মানুষ শ্রেণী সংগ্রামের ডাক দিয়েছিল, শিক্ষা থেকে বঞ্চিত যারা হচ্ছে, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ থেকে যারা বঞ্চিত হচ্ছে, তারা কিন্তু আমার ধারণা যে এগিয়ে আসবেই। এবং এই জগদ্দল পাথরের মতন যে ব্যবস্থাটা গড়ে উঠেছে, রাজনৈতিক ব্যবস্থা, যার কন্ট্রিবিউশনে সব রাজনৈতিক দলগুলোই আছে, তাদেরকে ধাক্কা দেবেই। নতুন বছর একদম আমরা চোখ রাখবো সত্যি নতুন বছরে কি হতে চলেছে আগামী দিনে, একদম 2025-এ। কিন্তু একটা জিনিস স্যারেদেরকে দুজনকে আমার বলে দেওয়া উচিত যে আপনারাও কিন্তু বয়কটের শিকার হতে পারেন। কারণ শিল্পী সাহিত্যিকরা এখন, আপনারা দেখে থাকবেন কুণাল ঘোষের পরপর টুইট, তারা কিন্তু বয়কটের শিকার হচ্ছে, তাদেরকে বয়কট করতে বলছেন। কারণ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা এতগুলো কথা বললেন, আপনাদেরকে কিন্তু বয়কট হতে পারে। আমি কিন্তু নিশ্চিত কুণাল আমাকে বয়কট করবে না। কিছু না স্যার, নিশ্চিত। আমরা তো মুখ্যমন্ত্রীর ভীষণ প্রশংসা করলাম। মুখ্যমন্ত্রী প্রত্যেকটি মানুষের রাজনীতির ক্ষেত্রে, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, তাদের যত সমালোচনা করব সেটা আদতে তাদের প্রশংসা। তাদের যত কার্টুন আঁকা হবে, তাদের নিয়ে যত মানুষ মজা করবে, আদতে তারা তত বেশি ফোকাসে থাকবেন। ফলে আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কোনো বড় রাজনৈতিক নেতা নেত্রী ভারতের সংসদীয় গণতন্ত্রে যারা উঠে এসেছেন এবং যারা সংবিধানকে নিজেদের মতন সুবিধা মতন ব্যবহার করতে পারেন, তারা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। আর আমাদের কথা এমনিতেও কেউ শোনে না, ফলে আমাদের কথা বলার মুখ বন্ধ করে দিলে আমাদেরই সুবিধে, সেই সময় আমরা অন্য কাজ করতে পারবো। এখনো অবধি কিন্তু যেটা বারবার বলতে হয়, কেন্দ্রে বিজেপি শাসন আছে 10 বছর এবং রাজ্যে তৃণমূলের শাসন আছেন 15 বছর হতে চললো। এখনো পর্যন্ত এই দুই রাজনৈতিক দল কিন্তু আমাদের মুখ বন্ধ করার কোনো চেষ্টা করেননি। যদি চেষ্টা করেন, আমাদের অনেক পথ খোলা আছে। আমি একেবারেই প্রতিবাদে যাব না, তখন আর কথাই বলবো না। ফলে এখন আমি মুখ বন্ধ করছি না মানে তারা কিন্তু কথা বলতে দিচ্ছেন, এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার। আমি কিন্তু একটু ভিন্ন, মানে আমি কিন্তু একটু মানে সময় যেটা বললাম আমি সম্মান করেই বলছি। আমাকে কথা বলতে না দিলে কিন্তু আমি ছেড়ে দিব না, একদম না। মানে কোনোদিন যদি আমার জীবনে এরকম আসে, আমি 24 বছর ধরে টেলিভিশন করি, আমার জীবনে যদি কোনোদিন এরকম আসে যে শাসক দল আমার মুখ বন্ধ করেছে, দেখো বয়কট তো যে যাকে করতে পারে, কিন্তু আমার বউ করতে পারে আমাকে, তো সেইটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আমি তোমায় বলছি, যদি আমার সংবিধানের 19 নম্বর ধারা যদি কোনো সময় ব্যাঘাত ঘটায়, সংবিধানের 32 নম্বর ধারা আমার যদি কখনো ব্যাঘাত ঘটায়, তাহলে কিন্তু আমি বলছি শাসক দল যত শক্তিশালী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, শুভেন্দু অধিকারী হতে পারেন, নরেন্দ্র মোদী হতে পারেন, কোন শাসককে আমি ছেড়ে কথা বলবো না। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে বছর শেষ করলেন, কার্যত আমাদের যে হেডলাইন রয়েছে সন্দেশখালি দিয়ে বছর শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন শেষ করলেন ঠিক শুভেন্দু অধিকারীও শেষ করলেন। বছর শেষের দিনে একদম মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ঠিক সন্দেশখালি, যে সন্দেশখালিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। শুধু রাজ্য রাজনীতি কেন বলবো, ভারতবর্ষ একটা উত্তাল হয়েছিল, নারী নির্যাতনের ঘটনা কার্যত সবাই সুর চড়িয়েছিল। সেই সন্দেশখালিতেই কিন্তু গিয়ে বছরটা শেষ করলেন দুজনেই। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এবং শুভময় মৈত্র। স্যারেদের সঙ্গে কথা বলবো আজকে। ওনাদেরকে রেখেছি যে রাজনৈতিক কি ইম্প্যাক্ট করতে পারে এই সন্দেশখালি, কেন দুইজন একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, কেন দুইজনই সন্দেশখালীকে টার্গেট করে বছর শেষ করলেন, তার কি রাজনৈতিক ইম্প্যাক্ট করতে চলেছে আমাদের বর্তমান রাজ্য রাজনীতিতে। স্যার, বঙ্গ টিভিতে স্বাগত। একদম আপনাদের দুজনকে পেয়েছি, আমাদের বঙ্গ টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক স্বাগত। বলছি স্যার, বছর শেষ একদম, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের সন্দেশখালী বলতেই আমাদের সেই নারী নির্যাতনের ঘটনা, সেই আতঙ্ক আমাদেরকে একদম ঘিরে থাকে। কার্যত মুখ্যমন্ত্রী বললেন সব ভুলে গেছি, তিনি বললেন, কিন্তু শুভেন্দু অধিকারী পাল্টা বললেন আমরা ভুলিনি। দেখুন,
পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনীতিবিদরা তো আর বছরের শেষে কবিতা লিখবেন না বা গান করবেন না, তারা রাজনৈতিক প্রচারই করবেন। এখন সত্যি এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা দুজনেই হঠাৎ সন্দেশখালী গেলেন কেন, এবং একজন যাওয়ার পরের দিনই আরেকজন যাবেন এটাও তাদের ঠিক করা ছিল কিনা। আসলে পশ্চিমবঙ্গের রাজনীতি যেটা ঘিরে থাকে বহু বছর ধরে, সেটা তো তৃণমূল আর বিজেপির সেটিং। এখন এই পরপর দুজনের যাওয়া টাওয়া এগুলো আবার কেন্দ্র রাজ্যর সেটিং করে তারা ঠিক করছেন কিনা সেটা অবশ্য আমাদের জানা নেই। তবে অন্যদিকে মানে অন সিরিয়াস নোট বলতে গেলে যে প্রচুর মানুষের ভিড় হয়েছে দুজনেরই জনসভায়, মানুষ রাজনৈতিক বক্তব্য শুনতে গেছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তারা তো রাজনীতি বিমুখ নন। এত যে ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমাদের পছন্দের নয়, সেই সন্দেশখালী হোক বা আরজিকরই হোক, তার বাইরে বেরিয়েও মানুষ শুনতে চায় যে মানুষ ডেভেলপমেন্টের কথা নেতা নেত্রীরা কি বলছেন, আর কি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। সন্দেশখালীর যে প্রত্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ, তারা দক্ষিণ 24 পরগনা পেরিয়ে গিয়ে সেই জায়গায় সেই মানুষগুলো ভেরির ওপর বা চাষের জমির ওপর যাদের জীবন নির্ভর, যেখানে চাষের জমিতে নোনা জল ঢুকে যায়, সেই জায়গায় মানুষের উন্নয়নের কথা, মানুষের সামনের দিনে এগিয়ে যাওয়ার কথা তারা শুনতে চান। এবং সংসদীয় গণতন্ত্র, শুভেন্দু অধিকারী তিনি আমাদের রাজ্যের বিরোধী নেতা, এবং তিনি তার যে বক্তব্য রাজ্যকে নতুনভাবে কিভাবে দেখতে চান, এবং আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা তাতে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষের ওপর যেমন অত্যাচার অবিচার হয়, বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের মাধ্যমেই সেগুলো হয়। পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখেন, আপনি যদি ত্রিপুরার ইতিহাস দেখেন, আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, বাঙালিদের শাসক হিসেবে সমস্ত গণতন্ত্র ভুলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তাদের যে সম্পর্ক সবসময় ঠিকঠাক থাকে না, তবু মানুষ শাসককেই ভোট দেন, কারণ সেখানেও কিছু দেনা পাওনা থাকে। এবং যথারীতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দেনা পাওনার জায়গাটা, প্রচুর নিম্নবিত্ত মানুষ সভা শুনতে আসছেন, এই জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ। এবং বিরোধী নেতার কাছেও কিন্তু মানুষজন কথা শুনতে যেতে চাইছেন। অর্থাৎ শুধু যে আমাদের রাজ্যের সরকার নিম্নবিত্ত মানুষকে টাকা পৌঁছে দিচ্ছে বলেই তারা শুধু শাসক দলের কথা শুনতে যাচ্ছেন, বিরোধীর কথা শুনতে যাচ্ছেন না, এমনটা নয়। সব মিলিয়ে আমি বলবো যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো সময়ের সঙ্গে, বছরের সঙ্গে তো আমরা পেছনে ফেলে এসেছি। এখন আগামী দিনে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে বা রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি দেশের বিভিন্ন জায়গায় বা বিশ্বের বিভিন্ন জায়গায় রাজনীতির যে খারাপ দিকগুলো, সেগুলোর থেকে বাইরে বেরিয়ে বিপুল জনসভা, গণতন্ত্রের অনুশীলন, এই ঘটনাগুলি যদি হতে থাকে, মানুষের কথা যদি বলতে পারেন, এবং এই যে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুষ্টু লোকদের কথা, সত্যি তো এক সময় মনে পড়ে যে উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা দুষ্টু লোক ভ্যানি সেই সব বলে একজন বামপন্থী নেতাকে বহু বছর জেলে থাকতে হয়েছিল। তার বাইরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা নেত্রীরা যদি সত্যি দুষ্টু লোকদের আমাদের চিনিয়ে দিতে পারেন, তাহলে সামনের বছরে আমাদেরও রাজনীতি চেনা, আমাদেরও উন্নয়ন চেনা, আমাদেরও সত্যিকারের একটা সুস্থ পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ চেনা, এটার খুব সুবিধা হবে। বলছি একদম সন্দেশখালী কেন রাখলেন? আপনাদের দুজনের কাছে আমার একটাই প্রথম প্রশ্ন, সত্যি সাধারণ মানুষের মনেও এইটা নিশ্চয়ই যে সন্দেশখালী দিয়ে কেন শেষ করলেন? আমাদের মনে অন্তত দাগ কেটেছে কেন সন্দেশখালী, দুই রাজনৈতিক ব্যক্তিত্ব, একদম পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা সন্দেশখালীতেই শেষ করলেন। গত 5ই জানুয়ারি ইডির রেডকে কেন্দ্র করে যেভাবে শেখ শাহজাহানের বাহিনী ইডির অফিসারদেরকে মারধর করেছিল, এবং তারপরে শাহজাহান এবং তাদের দলের যে কাহিনী মানুষ সবাই জেনেছে, সারা বিশ্ব রাজনীতি জেনেছে কিভাবে মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে, কিভাবে মেয়েদেরকে মাঝরাতে ডেকে এনে সম্ভ্রম লোটা হয়েছে, কিভাবে জমি মানে বেদখল করা হয়েছে, যে জমিগুলো শেষ পর্যন্ত রাজ্য সরকারকে কিছু কিছু ফেরত দিতে হয়েছে, এবং কিভাবে ধান জমিগুলোকে মানে স্যালাইন ওয়াটার ঢুকিয়ে নষ্ট করা হয়েছে চিংড়ি চাষের নাম করে, নোনা জল ঢোকানো হয়েছিল। ফলে অত্যাচারের আরেকটা নাম হলো শাহজাহান, এবং সেই শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কিন্তু দিনের পর দিন প্রোটেকশন দিয়েছে, এই অভিযোগ সর্বত্র ছিল। এমনকি এক্সাক্ট তাই যে আইনসভায় দাঁড়িয়ে পর্যন্ত শাহজাহান এমন কি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে জানলে শাহজাহানের মানে সাসপেনশন নিয়ে তিনি ভাবতেন, কিন্তু মনে রাখবে এটা কিন্তু সম্ভব হচ্ছে না এই কারণে যে বাংলাদেশের আবহে যেভাবে বিশেষ করে সংখ্যালঘুদের নির্যাতন বাংলাদেশের হয়েছে, যেভাবে হিন্দুদের নির্যাতন হয়েছে, এবং সন্দেশখালী বাংলাদেশের খুব কাছে মানে লাগোয়া এলাকা। ফলে শুভেন্দু অধিকারী যখন আসে কাউন্টার তৈরি করলেন যে আপনারা দেখেছেন তো পাশের দেশে কিভাবে হিন্দুরা নির্যাতিত হয়েছে, ফলে পোলারাইজেশনের রাজনীতির জায়গা থেকে, হিন্দুদের রাজনীতির জায়গা থেকে শুভেন্দু অধিকারী কিন্তু একটা মাইলেজ পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সভাকে কেন্দ্র করে কাউন্টার তিনি তৈরি করবার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা মানে বলা যায় যে দীর্ঘদিনের যে সাধারণ মানুষের দাবি ছিল যে মুখ্যমন্ত্রী আসুন
তিনি অ্যাড্রেস করুন, তিনি সমস্যার মেটান। কিন্তু সেটা করতে গিয়ে নতুন যে রাজনীতি মমতা জন্ম দিলেন, অস্বীকারের রাজনীতি, সেই পলিটিক্স অফ ডিনায়াল কিন্তু নতুন করে একটা ফরমেশন তৈরি করলো এবং নতুন করে কিন্তু তোমার গিয়ে ন্যারেটিভ তৈরি করলো, যে ন্যারেটিভে বাংলাদেশের আবহে, বিশেষ করে বাংলাদেশের আবহে শুভেন্দু অধিকারী পূর্ণ সদ্ব্যবহার করে কিন্তু মানে হিন্দুত্বের যে মেরুকরণ, সেই হিন্দুত্বের মেরুকরণকে কিন্তু তিনি আরো স্পষ্টভাবে তুলে ধরলেন আজকের জনসভার মধ্যে দিয়ে। আমি বলছি তার মানে শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় লোপা বল দিলেন, শুভেন্দু অধিকারী একদম ক্যাচ ধরলেন। হ্যাঁ দেখুন, এই যে মানে কতটা সুইং করলো আর কি, মানে স্পিন বল হলো না পেস বল হলো, এগুলো রাজনৈতিক নেতা নেত্রীরা অনেকটা ভালো বোঝেন এবং তারাই তো তাই নিয়ে বক্তব্য রাখেন। এবং আমরা চেষ্টা করি, যেমন কবি কবিতা লেখার পর আমরা তাই নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, ভাব সম্প্রসারণ করার চেষ্টা করি, সেরকম তারা কি বলেছেন সেই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। বিশ্বনাথ স্যার একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, অস্বীকারের রাজনীতি। আপনি এইটাকে কিভাবে মানে যেহেতু বিশ্বনাথ দার এই বিষয়ে তাত্ত্বিক পড়াশোনায় একটা গভীর দখল আছে, এই যে প্রশ্নটি তিনি তুলে আনলেন, অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনা যেন ঘটেই নিয়ে এরম ভান করলেন রাজনীতির মানুষেরা। তার কারণটা হচ্ছে, আপনি যদি আজকের দিনে দেখেন, আমাদের কিন্তু লোকজন খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। অর্থাৎ আজকের রাজনীতিতে আজকে যে ঘটনাগুলো ঘটলো, তারপর ধরুন একটা নির্বাচন হলো এবং নির্বাচনের ক্ষেত্রে হ্যাঁ এটা তো মানতেই হবে যে বাঙালিদের যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ মহানন্দে গণতান্ত্রিক উপায়ে ভোট দিচ্ছে এমনটা নয়, কিন্তু তা সত্ত্বেও হয়তো নির্বাচনী ফলাফলে এরপর দেখা যাবে যে ওই সন্দেশখালী অঞ্চলে ভোট হলেই হয়তো হলো এবং তৃণমূল কংগ্রেস জিতে গেল। এই যে জায়গাটা, অর্থাৎ মানুষের ভুলে যাওয়া, ভুলে থাকা এবং সেই ভুলে যাওয়ানো মানুষকে, অর্থাৎ এই যে অস্বীকারের রাজনীতির কথা, যেখানে মানুষ একটা কাজ করে এসেছেন বা একটা পরিস্থিতি সামাল দিতে পারেননি এবং সেই জায়গাটি নিয়ে আলোচনাই হচ্ছে না এবং সামনে নতুন দিনের স্বপ্ন দেখানো হচ্ছে, এটা রাজনীতির আরেকটি অংশ। এবার প্রশ্ন হচ্ছে মানুষ কতদিন মনে রাখবেন। দেখুন, আগেকার দিনে যেমন ইতিহাস বইতে একটা কিছু ঢুকতে অনেকটা সময় লাগতো। আপনি ধরুন রবীন্দ্রনাথ একটা নোবেল পেলেন, কত বছর পর ইতিহাস বইয়ে হয়তো দুটো লাইন লেখা হলো। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি দেখুন, সেই সিঙ্গুর নন্দীগ্রাম, এবং তখন আজকের যে বিজেপির নেতা তিনি তখন তৃণমূলেই ছিলেন এবং সেই সময় তিনিও বাধা দেননি, সব মিলে কিন্তু ইতিহাস বইয়ে সিঙ্গুর নন্দীগ্রাম ঢুকে গেল। অর্থাৎ রাজনীতি ঢুকে গেল এবং তারপর আবার গোলমাল হলো, তার মধ্যে কেউ বিজেপিতে চলে গেলেন। অর্থাৎ এই যে গভীর ইতিহাস মাথায় না রাখা এবং আমরাও সেটা মেনে নিয়ে আমরা যে পুরনো ইতিহাসটাকে ভুলে যাচ্ছি চট করে, এই কারণেই কিন্তু আজকের রাজনৈতিক নেতাদের এই সুবিধাটা হচ্ছে। অর্থাৎ একজন নেতা বা নেত্রী তিনি কি করছেন আজকে, সেটা কালকেই মানুষ ভুলে যাচ্ছে এবং নির্বাচনে যখন ভোট দিতে যাচ্ছেন, মানুষ একটি ভোট দিতে যাচ্ছেন, তখন মানুষ কিন্তু গোটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার তো অপশন নেই। তিনি তো একটা ভোটকে 40% তৃণমূলকে দিলাম, 25 বিজেপিকে দিলাম, 13 সিপিএম কে দিলাম, এইভাবে শতাংশে ভাগ করে ভোটটা দিতে পারছেন না। এবং ফলে তিনি যখন ভোটটা দিতে যাচ্ছেন, তখন যে কথাটা বিশ্বনাথ দা হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন, সেটা যে এই যে পলিটিক্যাল ক্লায়েন্টেলিজম, নিম্নবিত্ত মানুষ নির্বাচনের ঠিক আগে সরকার তাকে কি দিচ্ছে, এবং সেই অঙ্কে তো আজকে আপনি যে কোনো রাজ্যে দেখুন, এমনকি মহারাষ্ট্রে পর্যন্ত, যেটা ভারতবর্ষের অত্যন্ত উন্নয়নমুখী একটি রাজ্য, সেখানেও নির্বাচনের আগে বিজেপির সরকার দোল দেয়া শুরু করে দিল। আজকে আপনি যদি লক্ষ্য করে দেখেন, অরবিন্দ কেজরিওয়াল বলেছে 18,000 টাকা করে মাসে ভাতা দেওয়া হতে পারে হিন্দু মন্দিরের পুরোহিত এবং শিখ গুরুদুয়ারার গ্রন্থীদের। সুতরাং এই যে ভাতার রাজনীতি, পুরোহিত সংক্রান্ত তাদের যে সুবিধে দেওয়ার রাজনীতি পশ্চিমবঙ্গে, ইমামদের সুবিধে দেওয়ার রাজনীতি, অর্থাৎ সুবিধে শুধু মানুষের দারিদ্র্যের নিয়ে নয়, সুবিধে ধর্মভিত্তিক হয়ে যাচ্ছে এবং তার থেকে যে আইডেন্টিটি পলিটিক্সের জন্ম নিচ্ছে, সেখানে হয়তো মানুষ যখন ভোট দিতে যাচ্ছেন তখন তার পুরনো কথা মনে থাকছে না এবং সেই জায়গাতেই এই পলিটিক্স অফ ডিনায়াল এটা হয়তো সফল হচ্ছে। হয়তো আগামী 2026-এর নির্বাচনে দেখা যাবে ওই সন্দেশখালী থেকেই সব ভুলে গিয়ে বা কলকাতার আরজিকর চত্বরের কোনো মানুষ দলে দলে তৃণমূলকে গিয়ে ভোট দিচ্ছেন। রাজনীতিবিদরা নিজের লোককে যত সংবেদনশীলতার আহা বাচ্চা, আমার ছেলে, আমার খুব ভালো ছেলে, এইভাবে বলেন, রাজনীতিবিদরা কি অন্যের মানে বিরোধী পক্ষের কে সেইভাবে দেখেন? একেবারেই দেখেন না। ফলে এটা বিরোধীদের অভিযোগ, বিরোধীরা অভিযোগ তুলছে যে এই প্রশ্নগুলো সন্দেশখালী নিয়ে, সেই ইস্যুগুলোকে সংবেদনশীলতার সাথে তো আমাদের নেতারা দেখেন না। সংবেদনশীলতার পরিবর্তে সেন্সিটিভিটি না থাকার জন্য তারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অস্বীকার করতে চান। এবং আমি তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে সেই সময় কিন্তু সন্দেশখালীতে যেতে পারেননি। আমি তোমায় বলছি যে আবহ ছিল, কারণ এত ব্যাপকভাবে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতলেও সন্দেশখালীতে 7,000 ভোটে কিন্তু তৃণমূল হেরে গিয়েছিল।
ফলে তোমার বুঝতে হবে যে মানুষ একটা আপসার্ড হয়েছিল। আমি বলছি ট্যাক্স পেয়ারের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সভা করছেন, সত্যি রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে, এমনকি কালকে বামকে যেভাবে আক্রমণ করেছে নরকঙ্কালের দল, আর আরো অন্যান্য ভাষায় কুৎসা করেছেন কার্যত মুখ্যমন্ত্রী, তো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কি ইম্প্যাক্ট? দেখুন, প্রথম যে কথাটা বিশ্বনাথ দা খুব গুরুত্বপূর্ণ বললেন, যে সংবিধানের কথা এবং সংবিধানকে সংসাজিয়ে দেয়া, এই বিষয়টা তো সত্যিকারের আজকের দিনে অনেক রাজনৈতিক নেতাই খুব সাফল্যের সঙ্গে পারছেন। এবং আমি আরেকটু একটা উদাহরণ যোগ করতে চাই, যেমন একেবারে প্রশাসনিক মিটিং থেকে উনি বলছেন যে অমুক বোমা বাঁধে, বা তাকেই হয়তো আরেকটা প্রশাসনিক মিটিং এ, ইনফোসিসের মিটিং এ বলছেন তুই একটু দেখিস। এখন এই ধরনের মানুষ শওকত মোল্লাকে বলছেন, এবং আমি জানি না উনি হয়তো ভালো সফটওয়্যার প্রোগ্রাম লিখেন শওকত মোল্লা, আমরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সমালোচনা করবো কেন? এমন হতেই পারে ইনফোসিসের প্রোগ্রামারের দরকার, ভালো প্রোগ্রাম লিখতে পারছে না তারা, শওকত মোল্লা সাহায্য করবেন, কম্পিউটারের আর্কিটেকচারটা বুঝিয়ে দেবেন, এমনও তো হতে পারে। ফলে আবার ওই যে ব্যাঙ্গের যে কথাটা যখন আসে, সেখানে প্রশ্ন হচ্ছে যে সংবিধান সম্মত ব্যাপার স্যাপার পশ্চিমবঙ্গের বা বাঙালিদের রাজনীতিতে খুব একটা নেই। আজকে যদি ৭২-এর নির্বাচন দেখেন, যেভাবে ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, বামফ্রন্ট আমলে বিভিন্ন সময় যে ধরনের বিজ্ঞানসম্মত রিগিং এর কথা শুনেছি, আজকে তৃণমূল ক্ষমতায় আসার পর ত্রিপুরা আর আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা হয়তো তাকানো যায় না। এবং যদি আপনি বাংলাদেশেও দেখেন, হাসিনা এতদিন তো ভোট টোট করতেই দিলেন না, এবং সেই রাজনৈতিক মৌলবাদ থেকে একটা ধর্মীয় মৌলবাদের সৃষ্টি। ফলে বাঙালিদের সংবিধান বা নিয়ম কানুন মেনে টেনে চলা নিয়ে যে বিষয়টা, সেটা কিন্তু আমরা অনেকদিনই পেরিয়ে এসেছি। এবং দ্বিতীয় কথা, যে প্রশ্নটা বারবার আসছে, এই বছর শেষে পরপর দুই নেতা নেত্রী কেন বক্তব্য রাখলেন, আমি কিন্তু সত্যি বলছি এই মুহূর্তে সবকিছু যে বুঝে যেতে হবে এমন তো নয়। আমি সত্যিই বুঝতে পারছি না যে কোনো তৃণমূল আর বিজেপির গভীর কোনো সেটিং ছাড়া তারা হিসেব নিকেশ করে কিছু করেছেন কিনা। তাছাড়া তারা দুজন মিলে এরকম পরপর দুদিন এত বড় বড় দুটি জনসভা করলেন, এবং সামনে কোনো নির্বাচন নেই। এখন ব্যাপারটাকে শীতের পিকনিক হিসেবে ভাবলে জিনিস মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার যেটা তুলছেন, যে সেটিং দত্ত আবার সেই সন্দেশখালি নিয়েও আমরা সেটিং, আমরা এতটা বুঝতে পারিনি স্যার, কিন্তু প্রশ্নটা তুলেই দিলেন, এটা নিয়েও কিন্তু সেটিং এর গল্প হতে পারে। দেখো, দুটো মানে সেটিংটা না দুটো স্তরে বুঝতে হবে। রাজ্য বিজেপি কি ক্ষমতা পরিবর্তন চায় না? অবশ্যই চায়। শুভেন্দু অধিকারী তো বিজেপি, তৃণমূল থেকে বিজেপিতে এসেছি ক্ষমতা পরিবর্তনের জন্য, কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদী কি সত্যি চায়? আরএসএস নাগপুর থেকে কি সত্যি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চায়? আরএসএস এর দুর্গা সেখান থেকে কি বিসর্জনকে দিতে চায়? মানে আমার ব্যক্তিগত, মানে আমি একটার পর একটা অ্যানালজি তোমাকে টানতে পারি। আমার মনে হয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীরা ন্যাশনাল লেভেলের পলিটিক্সের তাগিদে তারা কখনোই কিন্তু পরিবর্তন রাজ্যে হোক এটা এই মুহূর্তে চায় না, বা খুব নাড়াতে চায় না। দেখো, তোমরা বারবার দুটো জায়গা, মানে তুমি কিন্তু কিছুতেই মানে আমাদের থেকে রাইট উত্তরটা পাবে না। তার কারণ তুমি দুটো স্তর ভাবে, পলিটিক্সের লেভেল অফ পলিটিক্স এটাকে বলে, মানে এটা তাত্ত্বিক ভাষায় বলে লেভেল অফ পলিটিক্স। লেভেল অফ পলিটিক্স এর ন্যাশনাল লেভেলে হতে পারে, ইন্টারন্যাশনাল লেভেলে হতে পারে, স্টেট লেভেলে হতে পারে, লোকাল লেভেলের হতে পারে। এখানে কিন্তু ন্যাশনাল লেভেলের মোদী, অমিত শাহ এবং আরএসএস এর নাগপুর, তাদের যে একটা হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে, এটা নিয়ে আমার সামান্যতম কোনো সংশয় নেই। আমার কেন, শুভেন্দু অধিকারীর নেই। আমি নাম ধরে বলছি, শুভেন্দু অধিকারী মানে থেকে শুরু করে মানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, আমি নাম ধরে ধরে বলছি। আমার দায়িত্ব যে এদেরও সংশয় ভয়ঙ্কর, যে আদতেও কি সত্যি চায়। কিন্তু তারপরে মানে কিন্তু এরা মানে দিলীপ ঘোষ সত্যি চায় পরিবর্তন হোক, সুকান্ত মজুমদার সত্যি চায় পরিবর্তন হোক, শুভেন্দু অধিকারী সত্যি চায় পরিবর্তন হোক, কিন্তু ন্যাশনাল লেভেলে বিজেপির নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহ নরেন্দ্র মোদী, তারা কিন্তু আদতেও চায় কিনা, বা নাগপুর আদতেও চায় কিনা, এটা কিন্তু মানে হাজার মিলিয়ন প্রশ্ন এবং মানে ডলার প্রশ্ন। কিন্তু এবং একই সাথে আমার প্রশ্ন হচ্ছে যে এটা চায় না, তারা কেন চায় না? মানে তার একাধিক উদাহরণ আমি তোমায় দিতে পারি, শুধু 3টে উদাহরণ আমি তোমাকে এখানে দিতে চাই। একটা, ধরো যে কোম্পানির মানে মানি লন্ডারিং এর জন্য তার একজন অধস্তন কর্মচারী জেলে এখন আছে, মানে যা কালকে তার অসুস্থতার খবরও তুমি জানো, তার মালিক বাইরে কি করে হয়? মানে তার মানে এটা তুমি আমায় বলো, বা যার যে কোম্পানির, হ্যাঁ, মানে আমার প্রশ্ন হচ্ছে তিনি তো মালিক নন। তাহলে মানে যে কোনো একটা কোম্পানি যদি মানি লন্ডারিং কেসের ফাঁসে, তা মালিক তো প্রথমে ধরবে, অথবা তার সম্পত্তি অ্যাটাচ হয়ে আছে কিন্তু মালিক ছাড়া, কি কারণে? এটা এক। দ্বিতীয় যেটা, আইএস আইপিএস অফিসারদের
নিয়ে যে আইন তৈরি করার কথা ছিল, সেই আইন, আমি আবারও বলছি, সেই আইন একেবারে মানে খসড়া থেকে চূড়ান্ত পর্যায়ে গেছিল পার্লামেন্টে উঠবে বলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি পাঠালেন যে এই আইন আমরা চাই না। তারপরেই নরেন্দ্র মোদী অফিস থেকে কার্যত অমিত শাহের উপরে চাপ তৈরি করে বলা হলো যে না, ওই আইন এখন উঠবে না। মানে আমার প্রশ্ন হচ্ছে, আইএস আইপিএস দের যে নিয়ন্ত্রণ নিয়ে যে আইন, সেটা কেন পাশ হলো না, কার সাথে পাশ হলো না? 3 নম্বর হলো যে ধরো ভারতবর্ষের ইতিহাসে ইলেকশন কমিশন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিল যে মানে সারা করোনা আবহে উপনির্বাচন কোথাও করা সম্ভব ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের উপনির্বাচন ব্যতিক্রমী নির্বাচন, যেখানে ইলেকশন কমিশন তার অর্ডারের মধ্যে লিখেছে যে অন দ্য রিকোয়েস্ট অফ দ্য চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গলের এবং তিনি চিফ সেক্রেটারি এটাকে ক্রাইসিস, কনস্টিটিউশনাল ক্রাইসিস হিসেবে দেখাচ্ছেন। অর্থাৎ মানে চিফ সেক্রেটারি ধরেই নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। মানে আমার প্রশ্নটা হচ্ছে ওই ধরনের, এবং তার আগে, তার 7 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মোদির বৈঠক হলো, তার 7 দিন পরে ইলেকশন কমিশনের ওই নির্দেশ। আমি বলছি, এছাড়াও তুমি যদি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মানে ফ্রাস্ট্রেশন দেখো একের পর এক, সেই ফ্রাস্ট্রেশন, সেন্ট্রাল ফোর্স মানে ডিপ্লয়মেন্টের প্রশ্ন, একটার পর একটা নির্বাচনে সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র দাঁড়িয়ে থাকে কেন, কেন, মানে এর উত্তর কি আছে? এবং একটার পর একটা মামলা, আমি তোমায় বলছি, অনুব্রত মণ্ডল কেন ছাড়া জানো? মানে তার বিরুদ্ধে যে চার্জশিটটা করবে, তার বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট হয়নি, আজকের দিনে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট হয়নি। এই সময়কে যদি দেয়, আমি ড্যাম শিওর একদিনের মধ্যে করে দিবে। আমাকে আবার সেই ছোটবেলার মতন বঙ্গানুবাদ বা ইংরেজি করার প্রশ্ন দিচ্ছেন, এরকম খুবই বিপজ্জনক ব্যাপার। তবে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা দেখা যাক, সেক্ষেত্রে ইংরেজি ট্রান্সলেশন করার চেষ্টা করতে হবে আর কি। কিন্তু মূল একটা জিনিস হচ্ছে, বিশ্বনাথ যে রাজনৈতিক সত্যের কথা বললেন, তাতে আমার একটা গানের কথা মনে হচ্ছে, সত্যি বলে সত্যি কিছু নেই। তো এটা তো রাজনীতির। আর 2 নম্বর জিনিস, এতবার তৃণমূল বিজেপির সেটিং এর কথা বলছি, বছর শেষে কিন্তু আর দুটো সেটিং এর কথা বলতেই হবে। একটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং, অর্থাৎ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিয়েছেন এবং বামপন্থীদের গুরুত্ব দেননি, তাও তখন সীতারাম ইয়েচুরি বেঁচে ছিলেন। এবছরে আমরা সীতারাম ইয়েচুরিকে হারিয়েছি, মনমোহন সিংকে হারিয়েছি, বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছি, তাদের কথা তো বারবারই বলতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে বারবার করে সমর্থন করেছে কংগ্রেস, ঘুরিয়ে ফিরিয়ে, এবং তার বিরুদ্ধে কংগ্রেসের লোকাল নেতারা, বিশ্বনাথা যে কথাটা বললেন, আমারও সেটা সমর্থন করা উচিত। পশ্চিমবঙ্গের বিজেপি হয়তো সত্যিই চায় একটা লড়াই করতে, কিন্তু কেন্দ্রের বিজেপি চায় না। পশ্চিমবঙ্গের কংগ্রেস হয়তো সত্যিই চায় একটা লড়াই করতে, কিন্তু কেন্দ্রের কংগ্রেস চায় না। এবং সবশেষে পশ্চিমবঙ্গের সিপিএম দেখুন, যে সিপিআইএম এর লিবারেশন, যারা কিনা লোকসভা নির্বাচনের সময় পর্যন্ত সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে, আজকে এইভাবে চিকিৎসক আন্দোলনের নিরিখে যখন সারা কলকাতা একটা উত্তাল হয়ে আছে, সেই সময় কলকাতার সবচেয়ে কাছের কেন্দ্র নৈহাটিতে সিপিআইএম এর লিবারেশনকে আসন ছেড়ে দিল, যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিল। ফলে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, আমরা সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে নিয়ে সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই কি ভীষণ খুশি, এবং সেই জন্যই কি তিনি এত নিশ্চিন্তেই পশ্চিমবঙ্গে নির্বাচনে জিততে পারছেন? সত্যি আমি একদম বছর শেষে মানুষও ধন্দে থাকবে, আমি এই সন্দেশখালির মধ্যেই আমরা ছিলাম, কিন্তু আমি একটা কথা স্যারের রেস ধরে বলতেই হয়, মানুষ কি করবেন বলুন তো? আপনারা বিজেপি তৃণমূল সেটিং, সিপিএম তার উপরতলায় সেটিং, কংগ্রেস উপরতলায় সেটিং, মানুষ কি করবে? তাহলে তৃণমূল কংগ্রেসটাকেই মানুষ বেছে নিচ্ছে বারবার করে, তৃণমূল কংগ্রেসই থাক, নেই মামার চেয়ে কানা মামা তো ভালো আমাদের। কারণ সবাই যদি উপরে গিয়ে সেটিং করে নেয়, সেই অত্যাচার আমাদের উপর আরো অত্যাধিক হতে পারে, তার চেয়ে যা হচ্ছে হোক। দেখো, সেটিং এ যে নানা ধরনের সেটিং এর কথা বললাম, কি বললাম প্লিজ? হ্যাঁ, কিন্তু সেটিং এ, এই সেটিং এ সবচেয়ে বেশি লাভবান কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বিজেপির সাথে, বিজেপির কেন্দ্রীয় নেতাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং নিয়ে যা কথা আলোচনা হচ্ছে, তাতে সবচেয়ে বেশি লাভবান মমতা বন্দ্যোপাধ্যায়। সময় মতো নির্বাচন হয়ে যায়, গুরুত্বপূর্ণ নেতাদের জেল থেকে ছাড়া পেয়ে যায়, মানে বড় বড় নেতাদের ধরে না তদন্ত। হ্যাঁ, ফলে মানে এই সেটিং এর সবচেয়ে বেশি যদি বেনিফিশিয়ারি কেউ হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস। আর এই সেটিং এর সবচেয়ে বেশি যদি কারো লস হয়ে থাকে, তাহলে বিজেপির, মানে রাজ্য বিজেপি, কেন্দ্রের নয় কিন্তু। কারণ কেন্দ্র বিজেপির লাভ হলো যে নানা সময় ইন্ডিয়া জোটকে যে ঘেটে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নানা ইস্যুতে, কখনো উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যায় না, কোনো সময় বিল পাস হলে যায় না,
কোনো সময় মানে আদানির মতন ইস্যু এই সম্পত্তি এসেছিল, কংগ্রেস চেয়েছিল মানে এটা নিয়ে জোরদার আন্দোলন করতে, সেই মিটিং এ যায় না, আদানির বিরুদ্ধে একটি কথাও বলবো না। ফলে এই মানে প্রশ্নটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে ন্যাশনাল লেভেলের বিজেপি কিন্তু লাভবান হচ্ছে মানে এই সেটিং এ, কিন্তু শুভেন্দু অধিকারীর মতন বা যারা এই রাজ্য বিজেপিতে আছে, সুকান্ত মজুমদার, তাদের গায়ে গতরে পরিশ্রম করে ফল তারা পাচ্ছে না। তাদের অর্থ যাচ্ছে, তাদের সম্মান যাচ্ছে, তাদের মানে পরিশ্রম যাচ্ছে, তারা চাইছে একটা পরিবর্তন, তাদের লড়াইটা কিন্তু সেই রেজাল্ট আমরা পাচ্ছি না। আবার একই সাথে মানে মানে তুমি যদি লক্ষ্য করো, রাজ্য কংগ্রেসের কিন্তু এই সেটিং এর কোনো লাভ হচ্ছে না। না তারা আসন সমঝোতায় যেতে পারছে তৃণমূলের সাথে, যে তৃণমূলের সাথে আসন সমঝোতা করে কিছু আসন পাচ্ছি না, তারা ন্যাশনাল লেভেলে কোনো বড় কন্ট্রিবিউশন করতে পারছে একা লড়াই করে বা বামেদের সাথে লড়াই করে। আর বামেদের পরিষ্কার কথা, বামেদের সাথে সেটিং এর প্রশ্নটা ইম্পর্টেন্ট। মানে ন্যাশনাল লেভেলে তৃণমূল আছে, কিন্তু মানে এইটা না বামেদের মানে ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। মানে ধরো যখন ন্যাশনাল লেভেলে মানুষ দেখতো ইয়াচুরি আর মমতা পাশাপাশি বসে আছে, বা এখন যদি কোনো বাম নেতা প্রকাশ করা তার মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে বসে আছে, বলছে ও দিল্লিতে আপনারা দোস্তি করবেন আর পশ্চিমবাংলায় কুস্তি করবেন, এই দোস্তি আর কুস্তির যে মানে সমীকরণ, এখানে বামেদের বিশ্বাসযোগ্যতা কিন্তু হারিয়ে যাচ্ছে। ফলে মনের জোর একদম যারা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষ, আপনারা প্রত্যেকেই জানেন, যারা সত্যিটাকে সত্যি বলার ক্ষমতা রাখে, সে যে কেউ রাজনৈতিক দল হতে পারে, যে কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, সেই দুটো মানুষের সঙ্গে আমরা পুরো একদম এই নতুন বছরের শেষ দিনটা, রাজনীতি কি হতে পারে, পরবর্তীতে কি ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এগোতে পারে, সেটার একটা সামান্যতম আপনাদেরকে ঝলক বা সামান্যতম রাজনৈতিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।